দুপুরবেলা নীল ফিরে একাই লাঞ্চ সেরে নিল। একবারও জিজ্ঞেস করলো না নিশু খেয়েছে কিনা। নিশু না খেয়েই বসেছিল এতক্ষণ। নীলকে একা একা খেতে দেখে ও না খেয়ে উপরে চলে গেল। নীল খাটে শুয়ে আছে, চোখ বন্ধ। নিশু ভয়ে ভয়ে ওর পাশে গিয়ে বসলো। তারপর মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, মাথা ব্যথা করছে তোমার? নীল বলল, হাত সরাও। নিশু ভয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে ফেলল। নীল বলল, এক কথা বারবার বলা লাগে কেন তোমাকে? বলছি না আমার পারমিশন ছাড়া আমাকে টাচ করবে না তুমি। নিশু বলল, তুমি আমার স্বামী নীল। নীল বলল, স্বামী? মাই ফুট। নিশু বলল, এমন করছো কেন নীল? আমাকে কেন এইভাবে কষ্ট দিচ্ছ? নীল বলল, বারবার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, কি করেছি আমি? নিশু বলল, আমার কথা তোমার কাছে ঘ্যান ঘ্যান মনে হয়? নীল বলল, হয়। নিশু হঠাৎ নীলকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে কাঁদতে শুরু করে দিল। নীল বিরক্ত হয়ে ওকে ঠেলে সরিয়ে দিল। নীল বলল, লজ্জা বলতে কোনো কিছু তোমার নেই, বারবার গায়ে হাত দাও কেন? সিরিয়াস করতে চাইছো আমাকে? ভোলাতে চাইছো নাকি? নিশু একটা কথাও বলল না, ছল ছল চোখে নীলের দিকে তাকিয়ে রইল। শুধু নীল তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। নিশু ধীর পায়ে খাট থেকে নেমে বারান্দায় চলে গেল। নীল হঠাৎ উঠে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। বাসায় থাকতে অসহ্য লাগছে ওর। যাওয়ার সময় রুমের দরজা ঠাস করে লাথি দিয়ে বন্ধ করে দিল। নিশু বুঝতে পারছে না নীল হঠাৎ এমন বদলে গেল কেন। দরজার আওয়াজ পেয়ে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, দরজা এমন আওয়াজ হলো কি করে? ভাইয়াকে দেখলাম চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো সমস্যা? নিশু বলল, না, ওর কি জরুরি কাজ পড়ে গেছে। ইস্যু কিছুক্ষণ আর নিশুর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর অবাক হয়ে বলল, তোর এই অবস্থা কেন? তুই কাঁদছিলি নাকি? নিশু বলল, কই। ইস্যু বলল, কি হয়েছে আমাকে বলতো? ভাইয়ার সাথে কোনো ঝামেলা? ইস্যুর কথা শুনে নিশু আর শান্ত থাকতে পারল না। ইস্যুকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে দিল। নিশুর কান্নাতে ইস্যু ভীষণ ঘাবড়ে গেছে। ও নিশুর গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, নিশু পাখি কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল, ভাইয়া কিছু বলেছে? নিশুর কান্নার বেগ বেড়ে গেছে। ইস্যু অনেক কষ্টে ওকে শান্ত করলো, বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু নিশু একটা কথাও বলল না, মুখ ভার করে বসে রইল। নিশু রুমে ঢুকতেই দেখলো নীল মুখ ভার করে বসে আছে। ওকে দেখে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? নিশু বলল, রাত কই, সবে তো সন্ধ্যা। নীল বলল, যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও, কোথায় ছিলে এতক্ষণ? নিশু বলল, লারাদের বাসায়। আমার মন খারাপ দেখে ইস্যু জোর করে নিয়ে গিয়েছিল। নীল বলল, কার পারমিশন নিয়ে গিয়েছিলে? নিশু বলল, মাকে বলেই গিয়েছিলাম। নীল পুরো ঘর কাঁপিয়ে ওকে এক ধমক দিল। ভয়ের চোটে নিশুর চোখে পানি চলে এসেছে। নীল উঠে এসে ওর বাহু চেপে ধরে বলল, আমার পারমিশন ছাড়া তুমি কোন সাহসে বাড়ির বাইরে গিয়েছ? নিশু বলল, তুমি তো ছিলে না। নীল বলল, তাহলে গেলে কেন? নিশু বলল, ভুল হয়ে গেছে নীল, আমাকে ছাড়ো প্লিজ, লাগছে আমার। একে দুপুরে কিছু খাইনি, তার উপরে নীলের এমন টর্চার। নিশুর মাথা ঘুরছে। নীল ওকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। নিশুর কাছে সব কিছু স্বপ্ন মনে হচ্ছে, স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। নীল কেন এমন বদলে গেছে সেটা ওকে জানতেই হবে। রাতেও কিছু খায়নি নিশু, চুপচাপ বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়েছে। রাত 12টার দিকে নীল এসে ভেতরে ঢুকলো। নিশু ঘুমিয়ে পড়েছিল। আচমকা ওকে টেনে বসানোতে বেশ ভয় পেয়ে গিয়েছে, পুরো শরীর থরথর করে কাঁপছে। অনেকক্ষণ পর ও বুঝতে পারলো নীলুকে ঘুমের মধ্যে টেনে বসিয়ে দিয়েছে। নিশু চোখ ভর্তি টলমল করা পানি। নীল সেদিকে পাত্তা না দিয়ে ধমক দিয়ে উঠে বলল, পটের বিবি, সে যে ঘুমাচ্ছিলে, আমাকে খাবার দেবে কে? নিশু শুধু ঠান্ডা গলায় বলল, সেটা তো ভালোভাবে বলা যেত নীল। নীল বলল, আমি কিভাবে বলবো সেটা তোমাকে জিজ্ঞেস করে বলবো না নিশ্চয়ই। নিশু কোনো প্রতিউত্তর করলো না। গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে নীলের খাবার রেডি করতে চলে গেল। নীল খেতে বসেছে, নিশু পাশে দাঁড়িয়ে আছে। নীল একবারও জিজ্ঞেস করলো না ও খেয়েছে কি না। নিশু গলা দিয়ে হুট করে চাপা আর্তনাদ বেরিয়ে এলো। পুরো একদিন ও না খেয়ে আছে, অথচ নীলের কোনো খবরই নেই। ইস্যু কিংবা ইলারা বেগম জোর করলে ও বলেছে নীলের সাথে খাবে, কিন্তু নীল তো খেয়েছে কিনা সে খবরটা পর্যন্ত নিল না।
খাবার শেষে নীল গটগট করে উপরে চলে গেল। নিশু সব গুছিয়ে রুমে আসতে দেখলো নীল ঘুমিয়ে পড়েছে। ও চুপচাপ বারান্দায় হাঁটু মুড়ে বসে রইল কিছুক্ষণ। বারান্দায় বসে থাকতে থাকতে কখন চোখ লেগে গেছে সে খেয়ালে নেই। ঠান্ডা পানির স্রোত গায়ে পড়তে নিশুর ঘুম ভেঙে গেল। ও শীতে একেবারে কুঁকড়ে গেছে। শাওয়ারের নিচে হাত ছড়িয়ে বসে আছে। ও কিছুই বুঝতে পারলো না। রাতে তো বারান্দায় শুয়ে পড়েছিলাম। ও তাহলে বাথরুমে এলো কী করে? ব্যাপারটা বাথরুমের দরজায় দাঁড়িয়ে ক্লিয়ার করলো নীল। নীল বলল, আর একদিন যদি দেখি বারান্দায় ঘুমিয়েছিলে তাহলে ছাদে নিয়ে সেখান থেকে আছাড় মেরে ফেলে দেব। নিশু রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ও তড়িৎ গতিতে নীলের কলার চেপে ধরে ওকে টেনে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। নীল হতবাক হয়ে গেছে নিশুর কাণ্ডে। নিশু বলল, কিছু বলছি না দেখো, যা ইচ্ছে তাই করবে ভেবেছ? কোনো কথা নেই, বার্তা নেই, অকারণে আমার উপর টর্চার করছো। আমি কিছু বলিনি। ভেবেছো কি তুমি আমি কি তোমার হাতের খেলনা নাকি যে তোমার সব কিছু মুখ বুঝে সহ্য করব? এতদিন কেন সহ্য করেছি জানো? ভালোবাসি বলে। নীল অগ্নি দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। ওর এইভাবে তাকানো দেখে নিশুর হুঁশ এলো। ও ভয়ে তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলল। ভিজে যাওয়ার ফলে ওর পুরো শাড়িটা বডির সাথে লেপ্টে আছে। পেটের দিক থেকে খানিকটা সরে গেছে। ওর ফর্সা পেটের উপর জলরাশি পড়ছে অনবরত। ঠোঁটগুলো ঠান্ডায় কাঁপছে। নীল দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। নিজেকে সামলানোর জন্য ও চোখ বন্ধ করে বড় একটা দম নিল। তারপর চোখ বন্ধ অবস্থায় হাতড়ে হাতড়ে শাড়ি দিয়ে নিশুর পেটের দিকটা ঢেকে দিল। তারপর নিশুকে সরিয়ে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। নিশু ঠায় দাঁড়িয়ে আছে অবাক হয়ে। নিজের ভেজা শরীরের দিকে তাকিয়ে নিজে লজ্জা পেয়ে গেল। ও জামা কাপড় চেঞ্জ করে বেরোতে শুনল নীল ফোনে কথা বলছে। বেশ হাসি খুশিভাবেই বলছে। নীল বলল, হ্যাঁ কবে ফিরছো তুমি? রুষা বলল, নেক্সট উইক। নীল বলল, ওকে, আমি তোমাকে রিসিভ করতে এয়ারপোর্টে থাকবো। রুষা বলল, ঠিক আছে। ফোন রেখে পেছনে ফিরতে দেখলো নিশু দাঁড়িয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে, যেন সদ্য ফোটা একটা লাল গোলাপ যার সুবাস নীলকে মাতাল করে দিচ্ছে। ও নিজেকে আটকানোর হাতের মুঠে শক্ত করে ফেলল। তারপর আগের মতে বড় একটা দম নিল। নিশুর চোখে চোখ পড়তে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। নিশু হঠাৎ ভেজা চুলগুলো বেঁধে ফেলল। নীল কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকালো। বিয়ের আগে নীল ওকে বলেছিল ভেজা চুলে মেয়েদের অন্যরকম সুন্দর লাগে। যে কোনো পুরুষে মেয়েদের ভেজা চুল দেখে মোহিত হয়ে যেতে পারে। তাই নিশুর আগে চুলগুলো খোপা করে ফেলল। তারপর নিজে থেকে বলল, তোমার হয়তো মনে হতে পারে যে আমি তোমাকে সিরিয়াস করার জন্য ভেজা চুলে দাঁড়িয়ে আছি, তাই বেঁধে ফেললাম। কী করবো বলো, শাওয়ার যখন নিয়েছি চুল তো ভেজা থাকবে। আর তুমি রুমে থাকলে তোমার চোখে পড়বে। তারপর তুমি বলবে যে আমি তোমাকে সিরিয়াস করার চেষ্টা করছি। তার চেয়ে বেঁধে ফেলে ভালো। নীলের রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। এই মুহূর্তে নিশুকে তুলে একটা আছাড় মারতে পারলে ও মনে কিছুটা শান্তি পেত। চুলের খোপাটা টেনে খুলে দিতে পারলে আরও বেশি শান্তি লাগতো। নীল বলল, ভেজা চুল বেঁধে রাখলে চুল ঝরে পড়ে যায়। নিশু বলল, পড়ুক। নীল বলল, হ্যাঁ, পড়ে পড়ে টাক হয়ে যাও তুমি, আমার তাদের কি আসে যায়? নিশু বলল, অবশ্যই তোমার আসে যায়। আমি তো তোমাকে সিরিয়াস করার চেষ্টা করছি। আমি টাক হয়ে গেলে তো তোমারই অসুবিধে না। নীল বলল, আমাকে সিরিয়াস করাটা অত সোজা নয়। নিশু বলল, আমি সেই চেষ্টা কোনোদিনও করবও না। যেখানে মনের মিলে সেখানে দৈহিক মিলন যে কতটা অপমানজনক সেটা তোমার জানা না থাকলেও আমার আছে। নীল কিছু বলার আগেই নিশু বেরিয়ে গেল। ও বেরিয়ে যেতে নীল রাগে পুরো ড্রেসিং টেবিল সহ জিনিসপত্র ভেঙে ফেলল। ওর মাথায় নয় কলিজায় আগুন ধরিয়ে দিয়ে গেছে নিশু। ভাঙচুরের আওয়াজ পেয়ে দৌড়ে উপরে গেল, কিন্তু নীল তার আগেই বেরিয়ে গেছে। ইলারা বেগম ইস্যুকে নিয়ে ওর খালার বাসায় গেছে। রাতে ফিরবে না বলে গেছে। নীল বেরিয়েছে অনেকক্ষণ হয়েছে। নিশু রুমে ঢুকতে দেখলো পুরো ঘরের সব জিনিসপত্র ভেঙে তছনছ করে ফেলেছে নীল। কিভাবে কি করবে ও বুঝতে পারছে না। পুরো রুম গোছাতে ওর দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেল, তবুও নীল ফিরল না। অবশেষে অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে। কাল থেকেই ও না খেয়ে আছে। মাথাটা ঝিমঝিম করছে, প্রচণ্ড দুর্বল লাগছে ওর। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কয়েকবার পড়ে যেতে নিয়েছিল। নীল বাড়ি ফিরল রাত 1:30টায়। নিশু খাবার টেবিলে সাজিয়ে রেখে ড্রয়িং রুমের সোফাতেই শুয়েছিল। নীল ফিরে বলল, আমি খেয়ে এসেছি। তারপর সোজা উপরে চলে গেল। নিশু শাড়ির আঁচল কোমরে বেঁধে নিল।
আজকে এর বিহিত করেই ছাড়বে ও। আজ নীলের একদিন কি ওর একদিন কি। নীল শুয়ে পড়েছিল, কানের কাছে ভয়ানক আওয়াজ পেয়ে চমকে উঠল। সামনে তাকাতে দেখলো নিশু হাসতে হাসতে ঘোরাঘুরি খাচ্ছে। নীল তো রাগে আগুন হয়ে রয়েছে। নিশু বলে, এইভাবে তাকালে কোনো লাভ হবে না, আমি কি তোমাকে ভয় পাই নাকি? নীল বলল, চিৎকার করছো কেন? গম্ভীর গলায় বলল কথাটি। নিশু বলল, গলাটা ফ্যাস ফ্যাসে হয়ে গিয়েছিল, আওয়াজ বেরোচ্ছিল না, তাই ভাবলাম একবার চিৎকার দিয়ে দেখি। নীল রাগে কী করবে বুঝতে পারছে না। নিশু মিট মিট করে হাসছে। নীল উঠে এসে ওর বাহু চেপে ধরে বলল, এত সাহস তোমার? নিশু বলল, তোমার বউ না? নীল বলল, ভয় করছে না তোমার? আমি চাইলে এই মুহূর্তে তোমার কী হাল করতে পারি তুমি জানো? তুমি চিন্তাও করতে পারবে না আমি তোমার সাথে কী করতে পারি। নিশু বলল, চিন্তা তো আমি আগেও করিনি নীল। আমি কোনোদিন ভাবতে পারিনি আমার নীল আমাকে এভাবে কষ্ট দিতে পারে। নীল ওকে ছেড়ে দিয়ে প্রচণ্ড রাগে পাশের টি টেবিলের থেকে টেবিল ল্যাম্পটা তুলে ড্রেসিং টেবিলের আয়নায় বরাবর সজোরে আছাড় মারলো। নিশু দু হাত দিয়ে কান চেপে ধরলো ভয়ে, তারপর চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার আগে শুধু বলল, আমি না খেয়ে তোমার জন্য বসেছিলাম নীল। নিশু ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুমের সোফাতে শুয়ে পড়ল। নীল অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়ার ভান ধরে সবাই শুয়েছিল, ভেবেছিল নিশু আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন নিশু এলো না, ও বিছানা ছেড়ে নিচে নেমে গেল। নিশু গুড়েছুটি মেরে সোফায় ঘুমাচ্ছে। নীল হাঁটু মুড়ে ওর মাথার পাশে নিচে বসলো। চোখের নিচে কালি পড়ে গেছে, মেয়েটার মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। নীলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। দুদিন ধরে নিশুর দিকে বিন্দুমাত্র নজর দেয়নি ও। আস্তে করে নিশুকে ডাক দিল। নীল বলল, নিশু, এই নিশু। নিশু মরার মতো পড়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। কয়েকবার ডাকার পর সাড়া শব্দ না পেয়ে নীল ভয় পেয়ে গেল। গায়ে হাত দিতে গা প্রচণ্ড গরম অনুভূত হলো। সকালে অনেকক্ষণ যাবৎ ঠান্ডা ভেজার কারণে নিশ্চয়ই জ্বর এসে গেছে। নীল হালকা ঝাঁকি দিল, কিন্তু নিশুর কোনো নড়চড় নেই, জ্ঞান হারিয়ে ফেলেছে ও। নীল আর দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে নিল। ওকে নিয়ে উপরে ওঠার সময় নীলের চোখ পড়লো ডাইনিং টেবিলের দিকে। খাবার যেভাবে রাখা ছিল এখনও সেভাবেই আছে। ও নিশুকে রুমে এনে শুয়ে দিতেই ওর ফোন বেজে উঠল। নীল বলল, হ্যাঁ মা বলো। ইলারা বেগম বলল, তোর কি কোনো আক্কেল আন্দাজ নেই? বাসায় মেয়েটা একা আর তুই বাইরে বাইরে ঘুরছিস। একটু আগে ফোন করেছিলাম, বলল তুই এখনও বাইরে। আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। নীল বলল, আমি বাসায় মা। ইলারা বেগম বলল, কখন ফিরেছিস? নীল বলল, ঘন্টাখানেক আগে হবে। ইলারা বেগম বলল, তুই জানিস ও না খেয়ে তোর জন্য বসে থাকে, তাও এত দেরি করলি কোন আক্কেলে? আমি তো ওকে বারবার করে বলি তোর যখন দেরি হয় বসে থাকার দরকার নেই, না শুনবে না। নীলের কলিজায় কে যেন ছুরি মেরে দিল। ইলারা বেগমের কথা শুনে নিশু ওর জন্য না খেয়ে বসেছিল। নিশু নিচে নামার আগেও ঠিক এই কথাই বলেছিল। তার মানে কি নিশু দুদিন ধরে না খেয়ে আছে নাকি? ওর রাগে নিজের চুল টেনে ধরে কতক্ষণ বসে রইল। পরক্ষণে আবার নিজেকে সামলা নিয়ে ভাবলো, যা করেছে বেশ করেছে, নিশু না খেলে ওর কি, কিন্তু মনকে কিছুতে শান্ত করতে পারলো না। নিশু হা করে নীলের মুখের দিকে তাকিয়ে আছে। ওর চোখে পানি ভাতের প্লেটের উপর পড়লে নীল লোকমা মাখিয়ে ভাত ওর মুখের সামনে ধরে আছে। নিশু লোকমাটা মুখে না দিয়ে নীলের বুকের উপর আছড়ে পড়লো। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার অবহেলা সহ্য করতে পারবো না নীল। দুনিয়ার সব কিছু সহ্য হলেও তোমার অবহেলা আমার সহ্য হবে না। নীল ওর কথার জবাব না দিয়ে লোকমাটা মুখে ঢুকিয়ে দিল। নিশু চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষ করে নীল ওকে ওষুধ খাইয়ে দিল। তারপর গম্ভীর গলায় বলল, আমার অবহেলা যদি সহ্য করতে না পারো তাহলে থেকো না আমার সাথে, আমি তো জোর করে আটকে রাখিনি। নিশু বলল, নীল তুমি আমাকে চলে যেতে বলছো? আমাকে তুমি ভালোবাসো নীল? নীল বলল, না বাসি না। নিশু বলল, বাসো। নীল বলল, একবার বলেছি না বাসি না। নিশু বলল, মিথ্যেবাদী। নীল বলল, এখনো বিশ্বাস হয়নি? নিশু বলল, না হয়নি। নীল বলল, তোমার বিশ্বাস অবিশ্বাস নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। নিশু বলল, তাহলে কেন আমাকে নিজের হাতে খাইয়ে দিলে? আমি মরে গেলে তোমার কি? নীল বলল, বাড়িতে পোষা কোনো প্রাণী অসুস্থ হয়ে গেলে মানুষ তারও যত্ন নেয়, ধরে নয় সেরকম কিছুই করেছি আমি। নিশুর চোখের পানি অঝোর ধারে গড়িয়ে পড়ছে। ও চোখ মুছে দৃঢ় গলায় বলল, তুমি যাই করো না কেন আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। দেখি তুমি আমাকে কতটা কষ্ট দিতে পারো। নীল বলল, ওকে দেন গেট রেডি ফর দ্য নেক্সট ডিজাস্টার। নিশু রাগে খাট ছেড়ে নেমে সোফার দিকে রওনা দিল। নীল ধমকে উঠে বলল, নামছো কেন? নিশু বলল, আমার ইচ্ছে। ও গিয়ে সোফায় শুয়ে পড়ল। নীল বলল, খাটে এসো শো নিশু। নিশু বলল, থাক আর মায়া দেখাতে হবে না, এমনিতে বহুত করেছ। নীল ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কোলে নিয়ে সোজা খাটে শুয়ে দিল। নিশু আবার উঠে যেতে নীল ওকে টেনে শুয়ে দিল। তারপর নিজে ওর পাশে শুয়ে ওর গায়ের উপর হাত পা তুলে দিয়ে ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। নিশু নীলের অলক্ষ্যে
একটু হাসলো, তারপর নীলের অজান্তে ওর মাথায় একটু চুমু খেলো। নিশু বলল, তুমি আমাকে চেনো মিস্টার নীলাশ হাসান? নিশ্চিত আমাকে দূরে সরিয়ে দেওয়া এত সোজা না। আমি তোমাকে আবার করেই ছাড়বো। এই জন্মে কেন, আগামী 7 জন্মে তুমি আমার কাছ থেকে রেহাই পাবে না। শখ কথা, আমাকে বলে কিনা চলে যেতে। জামাই আমার, শ্বশুরবাড়ি আমার, আমি নাকি চলে যাব? নীল বলল, বিড়বিড় করছো কেন? নিশু, ঘুমাও, তোমার শরীর খারাপ। নিশু চুপচাপ চোখ বুজে শুয়ে পড়লো। সকালবেলা নীলের ঘুম ভাঙতে দেখলো নিশু একেবারে ওর বুকের ভেতর গুটি মেরে শুয়ে আছে। নীলের বুকে নিশুর গা থেকে আসা গরম তাপ লাগছে। তার মানে জ্বর পুরোপুরি ছাড়েনি। অসুস্থ অবস্থায় নীলের ওকে সরিয়ে দিতে মন চাইল না। আবার চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে শুয়ে রইল যাতে নিশু টের না পায়। নিশুর ঘুম ভাঙতেও নীলের গালটা টেনে ধরে লম্বা একটা চুমু খেলো। নীল বলল, এত দূর ছাই করি তবুও। নিশু একবার নীলের নাক টেনে ধরে চুমু খাচ্ছে, একবার কপাল চুমু খাচ্ছে অথবা গালে চুমু খাচ্ছে। নীল ঘুমের বান ধরে শুয়ে রইল। অসুস্থ অবস্থায় নিশুকে বকতে ইচ্ছে করছে না। এমনিতে বকা খাওয়ার পর নিশুর ছোট হয়ে যাওয়া মুখটার দিকে তাকাতে ইচ্ছে করে না। ভীষণ মায়া হয়। জ্বর ছাড়তে নিশুর উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর নিচে নামলো। নাস্তা রেডি করার জন্য দেরি হলে নীল আবার রেগে যেতে পারেন। নীল নাস্তা না করে বেরিয়ে গেল। নিশু অনেকবার বারণ করেছিল, শোনেনি। দুপুরের দিকে ইলারা বেগম ফিরে এসেছেন। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু নীলের ব্যবহার কোনো পরিবর্তন হলো না। ও সে আগের মতোই নিশুর সাথে খারাপ ব্যবহার করে, কথায় কথায় অপমান করে। এর মধ্যে রোষা আর ন্যাকামি তো আছেই। কথায় কথায় নীলের গায়ে পড়ার স্বভাব। নিশু ওকে একদম সহ্য করতে পারে না। আজকে সন্ধ্যায় ইশুর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছে। সবাইকে ইনভাইট করা হয়েছে। নীল বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় রুষাই এসে হাজির। নিশু সহ অনেকেই হা করে তাকিয়ে আছে। নীলের অবশ্য পরিবর্তন হলো না। ও আগের মতো বন্ধুদের সাথে হাসাহাসি করছে। নিশুর মেজাজ বিগড়ে গেল। একটা বাঙালি মেয়ের ড্রেস আপ কী করে এত অশালীন হতে পারে? মিনি একটা ফ্রক পরে এসেছে রুষা, তারপরে স্লিভলেস, এবং যার পিঠের দিকটা বলতে গেলে পুরোটাই খালি। ফ্রকটা এতটাই শর্ট যে ওর হাঁটুর উপরে তেলটাও দেখা যাচ্ছে। নিশু একবার রুষার দিকে তাকাচ্ছে, একবার নীলের দিকে। যদিও নীল রুষাকে নিয়ে তেমন মাথা ব্যথা দেখায়নি, কিন্তু নিশুর চোখে চোখ পড়তে ও উঠে রুষার কাছে এগিয়ে গেল। নীল বলল, ইউ আর লুকিং টু হট। রুষা বলল, দিস সারপ্রাইজ ইজ অনলি ফর ইউ নীল। নীল বলল, আই এম ইমপ্রেসড। নীল কথা বলছিল, এর মাঝখানে নিশু এসে ওকে টেনে নিয়ে গেল। তারপর রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। নীল বলল, সমস্যা কি তোমার? নিশু বলল, লুচু বদমাস, আমি ভেবেছিলাম আর যাই হোক তুমি অন্য মেয়ের দিকে নজর দিবে না, এখন তো দেখছি। নীল বলল, কী দেখছো? নিশু বলল, রুষার সাথে কিসের এত হাসাহাসি তোমার? নীল বলল, সে কফিয়ত কি আমি তোমাকে দেবো নাকি? নিশু বলল, দেবে, কারণ আমি তোমার বউ। নীল বলে, সরো সামনে থেকে। হো, আমার বউ? আমি কখনো বলেছি তুমি আমার বউ? আমার বউ হতে গেলে খালি না খেয়ে বসে থাকলে হবে না, অন্য অনেক গুণ লাগবে। নিশু বলল, কী গুণ? রুষার মতো অর্ধেক জামা কাপড় পরে পরপুরুষের সাথে ঢলাঢলি করা? নীল বলল, ভদ্রভাবে কথা বলো। নিশু বলে, না বলবো না। লজ্জা করে না তোমার? তুমি ওই চরিত্রহীন মেয়েটার জন্য আমাকে ধমকাচ্ছ? নীল বলে, তবুও ভালো, তোমার মতো চিপ মাইন্ডের না। তুমি চাইলেও কোনোদিন ওর মতো হতে পারবে না। খেয়াতেই থাকবে সারা জীবন। নিশু হা করে নীলের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীল ওকে চিপ মাইন্ডেড বলল, ও খ্যাত, অথচ বিয়ের আগে নীল বলেছিল, আমার বউ হতে হলে তোমার ওই গোলাপি ঠোঁট দুটি যথেষ্ট। একটা মানুষ কী করে এতটা বদলে যেতে পারে? নিশু সিঁড়ি দিয়ে নামছে রুষাকে ছেড়ে। সবাই হা করে নিশুর দিকে তাকিয়ে আছে। নীলের কান দুটো গরম হয়ে গেছে, মাথায় রক্ত উঠে গেছে। নিশু এমন কিছু করবে ও ভাবতেই পারেনি। নিশু আগের শাড়িটা বদলে স্লিভলেস ব্লাউজের সাথে পাতলা একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। পুরো শাড়ি চাপিয়ে যেন ওর সৌন্দর্য বেরিয়ে আসতে চাইছে। কোমরের দিকের প্রত্যেকটা খাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ও আনাড়িভাবে সিঁড়ি দিয়ে নামছিল। পুরো পার্টিতে সবার দৃষ্টি ওর দিকে। নীল দ্রুত নিশুর কাছে গিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না। গায়ের ব্লেজারটা খুলে সবার সামনে সেটা নিশুর গায়ে ছড়িয়ে দিল। নিশুর রাগে ফেলে দিতে নিল। বাধ্য হয়ে নীল ওকে কোলে নিয়ে রুমের দিকে হাঁটা ধরলো। ভেতরে ঢুকে নীল ঠাস করে ওর গালেটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের চোটে নিশুর ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। নীল বলল, দেখানোর ইচ্ছে হয়েছে বেশি না? নিশু বলল, হ্যাঁ হয়েছে, তোমার কি? নীল ওর শাড়ির পিনগুলো খুলতে খুলতে বলল, আর একটা কথা বলে চড়িয়ে বেউস করে দেবো, অসভ্য মেয়ে। নিশু বলল, তুমি অসভ্য। নীল বলল, চুপচাপ দাঁড়াও, একদম নড়বে না। নিশু ওকে ঠেলে সরিয়ে দিয়ে রাগে গলায় বলল, গায়ে হাত দিচ্ছ কেন আমার? আগে তো কোনোদিন এমন করনি, আজকে কি আমাকে দেখে নিজেকে সামলাতে পারছো না নাকি? আশ্চর্যজনকভাবে নীল কোনো প্রতিউত্তর করলো না। ও ভালো করে বুঝতে পেরেছে ওর উপর রাগ করে নিশু এমনটা বিচ্ছিরি কাণ্ড ঘটিয়েছে। নিশু বলল, কী হলো? হাত ছড়াতে বললাম না?
নীল শাড়ির আঁচলটা ওর গায়ে ভালোভাবে জড়িয়ে দিয়ে বলল, ওয়াশরুম থেকে ব্লাউজ পেটিকোট চেঞ্জ করে এসো, শাড়ির পিন আমি খুলে দিয়েছি। নিশু বলল, না যাবো না, আমি এটা পরে থাকবো। তোমার এত জ্বলছে কেন? রুষাকে ছেড়ে সবাই আমাকে দেখছিল বলে? ভয় নেই, আমি ভেগে যাচ্ছি না। নীল বলল, তোমার মুখটা বন্ধ করো, কান পুরো ছালাপালা হয়ে গেছে। নিশু বলল, আমাকে যখন তোমার কোনো ব্যাপার মাথা ঘামানোর অধিকার দাওনি, তাহলে নিজে এত অধিকার ফলাচ্ছ কেন? নীল বলল, কারণ তুমি আমার বউ। নিশু বলল, তখন কি বলেছিলে মনে আছে? নীল বলল, আছে। নিশু বলল, তাহলে এখন বউ বউ করছো কেন? নীল বলল, আমার ইচ্ছে। নিশু বলল, সব তোমার ইচ্ছেতে হবে না। তুমি বিনা দোষে বিয়ের পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ, আমার উপর মানসিক নির্যাতন করছো, তাও আমি কিছু বলিনি। আজকে তুমি আমাকে রুষার সাথে তুলনা করেছো, একটু আগে আমার গায়ে হাত তুলেছ, আমি কেন এসব সহ্য করব? নীল বলল, তাই বলে তুমি এইভাবে শাড়ি পরে বেরাবে? নিশু বলল, হ্যাঁ বেরোবো। নীল বলল, সবাই কেমন হা করে তাকিয়েছিল তুমি দেখোনি? নিশু বলল, রুষার দিকেও তো সবাই হা করে তাকিয়েছিল। নীল বলল, রুষা আর তুমি এক হলে? তোমার কি বিন্দুমাত্র কমন সেন্স নেই? সবাই জানে তুমি আমার বিবাহিতা স্ত্রী, আমার একটা সম্মান আছে। নিশু বলল, ওহ হো হো, তুমি যখন রুষার সাথে হাসাহাসি করবে, নাচানাচি করবে, তখন কিছুই হয় না, আর আমি সামান্য একটা শাড়ি পরলেই দোষ? নীল বলে, হ্যাঁ দোষ, আর একটা কথাও বলবে না তুমি, খবরদার যদি মুখ খুলেছ। নিশু বলল, কী করবে তুমি? আমার গায়ে হাত তুলবে? নীল বলল, আস্তে নিশু, বাড়িতে লোকজন আছে, সবাই শুনতে পাবে। নিশু বলল, পাক, সত্যিটা সবার জানা দরকার। নীল বলল, বক বক না করে চেঞ্জ করে আসো, যাও। নিশু বলল, না যাব না, আমি এগুলো পরেই থাকবো। নীল বলল, ঠিক আছে, না গেলে আর কি করার। ও নিশুর ব্লাউজের বোতামে হাত রাখতে গেলে নিশু এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। নিশুর বাবা মিস্টার জামান সাহেব সোফায় বসে আছে, তার পাশে নিশুর মা। ওনাদের সামনে সোফাতে বসে আছে ইমতিয়াজ সাহেব এবং ইলারা বেগম। নীল একটা সিঙ্গেল সোফাতে বসে আছে, ইস্যু তার পাশে দাঁড়িয়ে বসার চেষ্টা করছে। ঘটনাটা কি? নিশু ওপরে নিজের ঘরে। মিস্টার জামান বলল, নীল বলল, জি বাবা বলুন। মিস্টার জামান বলল, আমার মনে হয় আমার মেয়ের সাথে তুমি ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারোনি, তাই না? নীল অবাক হয়ে গেল ওনার এমন প্রশ্ন শুনে, তারপর নিজেকে সামনে নিয়ে বলল, কই না তো। মিস্টার জামান বলল, আমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি সব শুনেছি, তুমি আমার মেয়ের সাথে কী কী করেছো, আমার মেয়েটা কতটা অবহেলা তোমার কাছ থেকে সহ্য করেছে সব। নীল আর নিশুর যখন রুমে চিৎকার করে ঝগড়া করেছিল, তখন উনি সব শোনেন এবং সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলেন নিশুকে নিয়ে চলে যাবেন। পার্টি শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন এতক্ষণ। নীল চুপ করে রইল। ইলারা বেগম অবাক হয়ে বলল, নীল। ইমতিয়াজ সাহেবও অবাক হয়ে নীলের দিকে তাকালেন। একই বাড়িতে থেকে ওনারা জানতে পারলেন না নীল আর নিশির আসল সম্পর্কটা কী। ইলারা বেগম বলল, বেয়াই কী বলছি নীল? নীল চুপ করে রইল। মিস্টার জামান বলল, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমার মেয়েকে আমি নিয়ে যাব, আর ডিভোর্স নোটিশ খুব শীঘ্রই তুমি পেয়ে যাবে। নিশু এইমাত্র নিচে নেমেছে। জামান সাহেবের কথা শুনে ও আঁতকে উঠল। নিশু বলল, তার মানে বাবা সব জেনে গেছে? জামান সাহেব নিশুকে দেখে উঠে এলেন, তারপর বুকের সাথে চেপে ধরে বললেন, আমার মেয়েটা এত কষ্টে আছে, অথচ আমি কিছুই জানতাম না। নিশু অনেক দিনের জমানো সব কষ্ট বাবাকে দেখে উগরে দিল। বাবা মেয়ে মিলে অনেকক্ষণ কাঁদলো। মিস্টার জামান বলল, আমি তোকে আজকে আমার সাথে নিয়ে যাব, এই অমানুষের সাথে ঘর করার চেয়ে আমার কাছে আমার বাড়িতে পুতুল হয়ে থাকবি। নিশু বলল, আমি যাব না বাবা। মিস্টার জামান ধমক দিয়ে উঠে বললেন, আমি তোর মতামত চাইনি, তুই আমার সাথে যাচ্ছিস, ব্যাস। নীল বলল, আপনি আমার স্ত্রীকে এভাবে জোর করে নিয়ে যেতে পারেন না, এত সহজে ওকে আমি ছাড়বো না, যন্ত্রণা দেখেছি কি ও। তাছাড়া নিশু আইনত আমার স্ত্রী, আমি চাইলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। নিশু অবাক হয়ে নীলের দিকে তাকালো। এই কয়েক মাসে ও শুধু এখনকার নীল আর বিয়ের আগে নীলের মধ্যে মিল খোঁজার চেষ্টা করছে, কিন্তু ও ব্যর্থ হয়েছে। নীল পুরোপুরি বদলে গেছে। ও নিজেকে থেকেই জামান সাহেবের হাত ধরে বলল, চলো বাবা, আমি তোমার সাথে যাওয়ার জন্য রাজি আছি। মিস্টার জামান বলল, তুমি আমাকে আইন দেখাচ্ছ? আমার মেয়েকে তো আমি নিয়েই যাব, দেখি কে আটকায়। তোমার কত ক্ষমতা আমিও দেখি। ইস্যু বলল, নিশু পাখি। নিশু বলল, আমি যাচ্ছি ইস্যু। ইলারা বেগম বলল, আমাকে কেন এতদিন কিছু জানাসনি মা? নিশু বলল, আমি কাউকে জানিনি, ভেবেছিলাম আমাদের দুজনের ব্যাপার নীল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন যখন সবাই জেনে গেছে, তাহলে আর ভনিতা করে বা কী লাভ? তবে আপনি শুনলে অবাক হবেন, ও ঠিক কী কারণে আমাকে সহ্য করতে পারে না সেটা আমি এখনও জানি না। জানলে হয়তো থেকে যেতাম। নীল সবার আর অলক্ষ্যে নিশুর দিকে একবার তাকালো, ওর বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, তারপর আর নিশুর দিকে ফিরেও তাকালো না, সোজা উপরে চলে গেল। নিশু অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিশু
কান্নাজড়িত কণ্ঠে বলল, এতটা নিষ্ঠুর তুমি কি করে হলে নীল? চলো বাবা। নিশু গিয়েছে প্রায় 7 মাস হয়ে গেছে। এর মাঝখানে নীলের সাথে কোনো যোগাযোগ নেই। জামান সাহেব নিশুকে কারোর সাথে যোগাযোগ করতে দেননি। নীলের অবশ্য কোনো ভাবান্তর নেই। আসলে বাইরে থেকে ও এমন ভাব ধরে আছে যেন ওর কিচ্ছু যায় আসে না, কিন্তু ভেতরে ভেতরে ও ছারখার হয়ে যাচ্ছে। রুমে ঢুকলে মনে হয় নিশু এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করবে খাবার দেবো, অথবা কখনো এসে বলবে শরীর খারাপ, মাথা ব্যথা, ওষুধ লাগিয়ে দেই। রুমে এসে নীল আশেপাশের একবার তাকালো, তারপর লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়লো। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে ওর। নিশুকে যতই কষ্ট দিক না কেন, প্রতিদিন একবার করে নিশুর মুখটা দেখায় ছিল ওর সারাদিনের এনার্জি। নিশু ছিল ওর জীবনের আলো। নিশুবিহীন ওর লাইফটা পুরো অন্ধকার। এসব ভাবতে ভাবতে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। ওদের বিয়ের ছবি। নিশুর হাসি খুশি জলমলে মুখটা বিয়ের পর একবার দেখেনি ও। ইস্যু এসে ওর হাতে উকিল নোটিশটা ধরিয়ে দিল। নীল বলল, কি এটা? ইস্যু বলল, ডিভোর্স পেপার। নীল শুয়েছিল, কপালের উপর হাত রাখার কারণে ওর চেহারা দেখা যাচ্ছিল না। ইস্যু এসে ওর পাশে দাঁড়াতে কপাল থেকে হাত নামিয়ে জিজ্ঞেস করলো, কি? ইস্যু বলল, শুনতে পাসনি? জামান আঙ্কেল ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছেন। নীল বলল, রেখে যা, আমি সাইন করে দেবো। ইস্যু বলল, তুই নিশুর সাথে কেন এমন করছিস ভাইয়া? নীল বলল, ওর নাম আমার সামনে মুখে নিবি না। ইস্যু বলল, কেন, কি করেছো? নীল বলল, আমাকে কেন বিরক্ত করছিস? ইস্যু বলল, তুই কেন এভাবে নিজের লাইফটাকে স্পয়েল করছিস? নীল বলল, আমার লাইফ তো ঠিকই আছে। কোন চেঞ্জ দেখেছিস? আমি কি সিনেমার হিরো নাকি যে হিরোইন চলে গেছে বলে গাল ভর্তি দাঁড়িয়ে নিয়ে মদ খেয়ে মাথার রাস্তায় রাস্তায় ঘুরবো? ইস্যু বলল, তার মানে তুই পুরোপুরি ঠিক আছিস? নীল বলল, কেন, কী হয়েছে আমার? ইস্যু বলল, তুই জানিস না? নীল বলল, তুই কি এসব ফালতু কথা বলার জন্য এখানে এসেছিস? একবার বললাম না নিশুর কোনো কিছুতে আমার কিচ্ছু যায় আসে না। ইস্যু বলল, ও মরে গেলেও না? নীল ওকে এত জোরে একটা ধমক দিল যে ও ভয়ে একেবারে কেঁপে উঠলো। নীল বলল, সিনেমা পেয়েছিস নাকি? ইস্যু নীলের পাশে হাঁটু মুড়ে বসলো, তারপর কান্না ভেজা গলায় বলল, তুই তো নিশুকে ভালোবাসিস, তাহলে কেন ওর সাথে এমন করছিস? নীল বলল, ও একটা খুনি। ইস্যু বলল, খুনি? নীল বলল, হ্যাঁ, ও রিয়ানকে খুন করেছে। ইস্যু বলল, পাগলের মতো কী সব বকছিস? নীল বলল, ও রিয়ানকে ধোকা দিয়েছিল, বন্ধুদের সাথে বাজি ধরে ভালোবাসার নাটক করেছিল রিয়ানের সাথে। রিয়ান সেই শখটা সামলে উঠতে পারেনি, ওর জন্যই রিয়ান সুইসাইড করেছে। ইস্যু অবাক, কে বলেছে তোকে এসব? নীল বলল, রুষা। রিয়ানের ডায়েরিতেও লেখা ছিল ওর মৃত্যুর জন্য নিশু দায়ী। ইস্যু বলল, তুই বিশ্বাস করে নিলি? নীল বলল, না করার কি আছে? ইস্যু বলল, এই জন্যই তুই ওকে বিয়ে করেছিস, ওকে কষ্ট দেওয়ার জন্য? নীল বলল, হ্যাঁ, তবে ডায়েরিটা আমি বিয়ের 3 দিন আগে পাই, তারপর থেকে ওর উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমি পারছিলাম না। যাকে ভালোবেসেছি তাকে কষ্ট দেওয়া আমার নিজের জন্য সাজার মতো হয়ে গিয়েছিল। ও চলে গিয়ে ভালোই করেছে। আমি চাই আমাকে না পাওয়ার কষ্টটা ও ভোগ করুক। আমি জানি ও আমাকে ভালোবাসে, কিন্তু ও রিয়ানের সাথে যেটা করেছে তার জন্য আমি ওকে কিছুতেই ক্ষমা করব না। ইস্যু বলল, উপরের দিকে থুতু মারলে সেটা নিজের গায়ে পড়ে, তুই আজকে সেটা প্রমাণ করে দিলে ভাইয়া। নীল বলল, মানে? ইস্যু বলল, মানে আমি জানতাম আমার ভাইয়া বুদ্ধিমান, ভালো একজন মানুষ, কিন্তু আজকে আমার ধারণা ভুল প্রমাণিত হলো। নীল বলল, যা বলছিস ক্লিয়ার করে বল। ইস্যু বলল, রিয়ান তোর খুব ভালো বন্ধু ছিল তাই না? নীল বলল, হ্যাঁ তো? ইস্যু বলল, সে রিয়ান ভাইয়াই কলেজে একদিন আমাকে একা পেয়ে নিশুর জানালা দিয়ে দেখে প্রিন্সিপাল স্যার সবাইকে ডেকে এনে আমাকে ওই মানুষটার হাত থেকে রক্ষা করেন। তারপর প্রিন্সিপাল স্যার রিয়ান ভাইয়াকে কলেজ থেকে বের করে দেন। ওনার বাবা মাকে আসতে বলেন। ওনার বাবা আমাকে অনেক রিকোয়েস্ট করে যাতে ঘটনাটা তোকে বা বাবা মাকে কাউকে না জানে। আমি বাধ্য হয়েছিলি ব্যাপারটা চেপে যেতে। তুই তখন দেশের বাইরে ছিলি, তাই তোর কানে কিছু পৌঁছায়নি। রিয়ান ভাইয়া লজ্জায় সুইসাইড করে, কিন্তু মারা যাওয়ার আগে উনি এভাবে নিশুকে ফাঁসিয়ে দিয়ে যাবেন আমি ভাবতেও পারিনি। নীল হাতের ডিভোর্স পেপারটা দেখে তাকিয়ে আছে, ওর চোখ ভর্তি পানি উপচে পড়ছে। ইস্যু বলছে, আশা করি এবার তুই ক্লিয়ার হয়েছিস। নীল কান্না জড়িতে বলল, আমি কি করলাম ইস্যু? আমি নিজেকে কি করে ক্ষমা করবো? যে মেয়েটা আমার শত অবহেলা সহ্য করে আমাকে ভালোবেসেছিল, তাকে আমার তো মরে যাওয়া উচিত। ইস্যু বলল, আরও একটা খবর আছে। নীল বলল, কি? ইস্যু বলল, জামান আঙ্কেল নিশুর বিয়ে ঠিক করেছে, পাত্র রিয়ান ভাইয়া। নীল ধূপ করে দাঁড়ানো থেকে বসে পড়ল। নিজের দোষে নিশুকে হারাতে বসেছে ও। কোন মুখে গিয়ে নিশুর সামনে দাঁড়াবে? ওর আগে হাতের ডিভোর্স পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। নিশু বলল, ভাইয়া। নীল বলল, হুম। ইস্যু বলল, তুই নিশুর কাছে গিয়ে ক্ষমা চাইলে ও তোকে ফেরাবে না ভাইয়া, তুই যাবি? নীল বলল, হ্যাঁ। ইস্যু বলল, সত্যি যাবি? নীল বলল, আমাকে তো যেতেই হবে, তা না হলে আমার নিশু। ইস্যু এগিয়ে এসে নীলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি নিশু ফিরবে। নীলের চোখে
পানি ইস্যুর মাথার উপর টুপটুপ করে পড়ছে। নিজেকে আজকে ভীষণ ছোট মনে হচ্ছে ওর, কিন্তু যে করে হোক নিশুকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য যা করতে হবে নীল করবে, যে কোনো মূল্যে ওর নিশুকে চাই। নিশুর বিয়ে হয়ে গেলে ও মরে যাবে। জামান সাহেব যত চেষ্টা করুক ও ডিভোর্স পেপার সাইন করবে না। একবার নিজের দোষে নিশুকে হারাতে বসেছে, আর কিছুতে নিশুকে নিজের থেকে আলাদা হতে দেবে না ও। নিশু শুধু নীলের, ওর উপর শুধু নীলের অধিকার। নীল ওকে বকবে, কষ্ট দেবে, ভালোবাসবে, সব কিছু করবে, বিকজ ইটস লাভ, রাইট? নিশু একান্ত ওর নিজের, অন্য কেউ নিশুর উপর অধিকার দেখাবে সেটা ও কিছুতেই সহ্য করবে না। বিয়েটা যে করে হোক আটকাতে হবে। ইলারা বেগম বলল, জিনিসপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস তুই? নীল বলল, শ্বশুরবাড়ি। ইলারা বেগম বলল, মানে? নীল বলল, বউ লাগবে না তোমার? বউ আনতে যাচ্ছি। ইলারা বেগম বলল, কার বউ? নীল বলল, কার বউ আবার? আমার বউ। ইলারা বেগম বলল, নীল কী করতে চাইছিস তুই? নীল বলল, কিছুই করতে চাইছি না। বিশেষ করে মা, বউ ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয় আমার, কেমন যেন খালি খালি লাগে, তাই আমার বউকে আনতে যাচ্ছি। ইলারা বেগম বলল, দেখ নীল, বেয়াই কিন্তু ভীষণ রেগে আছে, শুনেছি ডিভোর্স নোটিশ পাঠিয়েছে। আমার মনে হয় না উনি তোর এসব পাগলামি সহ্য করবে। নীল বলল, আরে আজব, আমার বউ আমি আনতে যাচ্ছি, উনি আটকাবে কেন? ইলারা বেগম বলল, কারণ তোর বউ ওনার মেয়ে, আর ওনার মেয়েকে তুই শান্তিতে থাকতে দিসনি, উনি কেন ওনার মেয়েকে ফিরিয়ে দেবেন তোর কাছে? নীল বলল, আমি কথা দিচ্ছি মা, এবার একেবারে কলিজায় ধরে রাখবো ওনার মেয়েকে। ইলারা বেগম স্থির দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকালেন। অনেকদিন বাদে ওনার ছেলের চোখে মুখে হাসি ফুটে উঠেছে। উনি আর নীলকে আটকালেন না। নিশু ফিরিয়ে আনতে যাচ্ছে, এর চেয়ে বড় খুশির কথা আর কী হতে পারে? ইলারা বেগম বলল, যদি আমার কিংবা তোর বাবার কোনো হেল্প লাগলে বলিস। নীল ওনাকে জড়িয়ে ধরে বললেন, ওকে সুইট হার্ট, এবার শুরু হবে নিশুকে ফিরিয়ে আনার মিশন। ইলারা বেগম বললে, ফিরবে? নীল বলল, না ফিরলে যে আমি মরে যাব মা। দরজা খুলে নিশু হা হয়ে আছে। দরজার বাইরে নীল দাঁড়িয়ে আছে। ও সত্যি নাকি স্বপ্ন দেখছে বুঝতে পারছে না। নীল হাসি মুখে ওর দিকে চেয়ে আছে, চোখে মুখে দুষ্ট হাসি। নিশু স্তব্ধ হয়ে গলা চড়িয়ে ডাক দিল, মা। নীল চট করে ভেতরে ঢুকে গেল। নিশুর মুখটা চেপে ধরে ওর কপালে একটা চুমু খেয়ে বলল, মায়ের সাথে পরে দেখা করব, তুমি আগে চট করে একটা ডিপ কিস করো তো। নিশু বলল, তুমি? নীল নীলের একটা হাত নিজের বুকে বাপাশে রেখে বলল, হ্যাঁ আমি তো নীল, ওই নিশুর নীল। নিশু বলল, কেন এসেছো তুমি? নীল বলল, আর আনএডুকেটেড লেডি স্বামী বাইরে থেকে এলে তাকে জড়িয়ে ধরে চুমু খেতে হয়, অথবা শাড়ি আঁচল দিয়ে কপালে ঘাম মুছে দিতে হয়, আর তুমি কিনা বলছো কেন এসেছি? ভেরি ব্যাড। নিশুকে রেখে ভেতরে চলে গেল। ভেতরে চলে যেতে নীল ওর শাড়ির আঁচলটা টেনে ধরে ফেললো। নিশু বলল, কী সমস্যা? নীল বলল, আমার ব্যাগ নেবে কে? নিশু বলল, মানে? নীল বলল, মানে আমার ব্যাগটা নাও, তারপর আমাকে রুমে নিয়ে চলো। নিশু বলল, মাথা ঠিক আছে তোমার? নীল বলল, এতদিন ঠিক ছিল না, এখন পুরোপুরি ঠিক আছে। নিশু বলল, দেখো নীল, আমি জানি না তুমি কেন এসেছো, তবে বাবা বাসায় নেই, প্লিজ বাবার আসার আগে বিদায় হও, মা রান্নাঘরে আছে, টের পাবে না। নীল বলল, ওকে দেন, তোমার জামা কাপড় সব নিয়ে আসো। নিশু বলল, আমার জামা কাপড় দিয়ে তুমি কি করবে? নীল বলল, আমি কি একা যাবো নাকি, তুমি যাবে না? নিশু বলল, জীবনেও না। নীল সোফায় আরাম করে পা দুলিয়ে বসে বলল, ওকে, তাহলে আমিও নড়ছি না, আমার বউ যেখানে আমিও সেখানে। মালিয়া বেগমের গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি নীলকে টেনে নিজের রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ওর ব্যাগ বাইরে পড়ে আছে, নিশু সেটা ঠেলে আড়াল করে দিল যাতে ভেতর থেকে দেখা না যায়। নীল নিশুর ঘরটা ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ ওর চোখে পড়লো খাটের পাশে উল্টো করে রাখা একটা ফটো ফ্রেমের উপর। ও ফ্রেমটা সোজা করতে দেখলো ওরা নিশুর বিয়ের ছবি। ছবিটাতে নিশু হাসি মুখে ওর দিকে চেয়ে আছে। ছবিটা হাতে নিয়ে একটু হাসলো, তারপর আবার উল্টো করে রেখে দিল। ভেতর থেকে মালিয়া বেগমের গলার আওয়াজ পেয়েই ও কান খাড়া করে ফেললো। মালিয়া বেগম বলল, কার সাথে কথা বলেছিলি তুই? নিশু বলল, আব্বা, ফকিরের সাথে কথা বলছিলাম। মালিয়া বেগম বলল, কিছু দিয়েছিস? নিশু বলল, হ্যাঁ, দিয়ে বিদায় করেছি। মালিয়া বেগম বলল, দরজা খোলা কেন? উনি দরজার দিকে এগোতেই নিশু দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিশু বলল, মা, রান্নাঘরে কিছু পড়ে যাচ্ছে মনে হয়, তাড়াতাড়ি যাও। মালিয়া বেগম বলল। মালিয়া বেগম নিশুর কথা মতো রান্নাঘরের দিকে চলে গেল। নীল ভেতরে থেকে একটা মুচকি হাসি দিয়ে বেড় করে বলল, আরে আমার বউটা এখন আমার কত কেয়ার করে। নিশু ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। অগ্নি দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে ও। নীল বলল, কি? ধমক দিয়ে বলল। নিশু বলল, কত বড় সাহস, এখন আমাকে ধমকায়? কি? নীলু হেসে বলল। নিশুর কোমরে একটা হাত রেখে ওকে টেনে একেবারে নিজের কাছে নিয়ে এলো। নীল বলল, এবার চট করে একটা কিস করে ফেলো। নিশু বলল, পারবো না।
নীল হাসি দিয়ে বলল, আমার শাশুড়ি মাকে ডাকবো? নিশু বলল, লজ্জা করছে না? চোরের মতো আমার রুমে ঢুকে আবার আমাকে ব্ল্যাকমেল করছো? নীল বলল, না করছে না, তাড়াতাড়ি করো। নিশু বলল, নির্লজ্জ একটা। নিশু বাধ্য হয়ে নীলের গালে একটা চুমু দিল। নিশু বলল, আমি কোনো অশান্তি চাইছি না, তাই তোমার এসব উল্টাপাল্টা কথা সহ্য করতে হচ্ছে। ভালো এখান থেকে বিদেয় হও, আমি কিন্তু আর কিছু করতে পারবো না। নীল বলল, কিপটে একটা। নিশু বলল, তুমি তো খুব মহান, তাই না? নীল বলল, হ্যাঁ তাই তো, আমি হচ্ছি প্রেমিক পুরুষ। নিশু বলল, আমাকে কত টর্চার করেছিলে মনে আছে? উনি নাকি প্রেমিক পুরুষ। প্রেম করতেও ক্ষমতা লাগে, হৃদয় ভর্তি ভালোবাসা থাকা লাগে, তোমার তো পুরো শরীর ভর্তি মেজাজ। নীল হঠাৎ নিশুর কোমরটা জোরে চেপে ধরল। নিশু ওকে ঠেলে সরাতে চাইছে, হঠাৎ নীল হালকা করে নিশুর কোমরে একটা চাপ দিতে নিশুর সব এলোমেলো হয়ে গেল। ওর বুকের ভেতরে ধুকপুক ধুকপুক শুরু করে দিল, চোখে পাতা কাঁপছে, তার সাথে গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো। নীল ওর কানে আলতো করে একটা কামড় দিয়ে ফিসফিসে করে বলল, সরি। নিশু শিউরে উঠল নীলের ঠোঁটের স্পর্শে, তারপর নিজেকে সামলে নিয়ে নীলকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, ছাড়ো আমাকে। নীল ওর ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে অস্ফুট স্বরে বলল, এখন থেকে নো ছাড়াছাড়ি, অনলি জড়াজড়ি। কতদিন কাছে পাইনি আমার বউটাকে। নিশু বলল, নীল ছাড়ো প্লিজ, আমার অস্বস্তি হচ্ছে। নীল ওকে ছেড়ে দিতেই ও দৌড়ে সরে দাঁড়ালো, তারপর দুষ্ট হাসি দিয়ে বলল, সত্যি সত্যি অস্বস্তি হচ্ছিল না, অন্য কিছু? নিশু অপ্রস্তুত হয়ে গেল নীলের কথা শুনে। ও তাড়াতাড়ি নীলকে ধমক দিয়ে বলল, কেন এসেছো তুমি? নীল বলল, তোমাকে নিয়ে যেতে। নিশু বলল, কেন, আবার টর্চার করতে? নীল বলল, হ্যাঁ। নিশু বলল, অসভ্য, তো সাহস কী করে হলো তোমার? নীলুকে আর একটা কথা বলার সুযোগ না দিয়ে চট করে ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। তার উপর টানা 5 মিনিটের মতো নিশুর নরম ঠোঁটের দুটোর উপর অত্যাচার চালালো। ছেড়ে দেওয়ার সময় নিশুর নিচের ঠোঁটটা টেনে ধরে একটা কামড় বসিয়ে দিল, সাথে সাথে গল গল করে নিশুর ঠোঁট দিয়ে রক্ত পড়া শুরু করে দিয়েছে। নিশু ঠোঁটে হাত দিয়ে রাগে গলায় বলল, লজ্জা করে না তোমার? নীল হাসছে ওর কথা শুনে, নিশুর গা জ্বলে যাচ্ছে রাগে। নিশু বলল, বেহায়ার মতো আবার হাসছে, নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ একটা। নীল বলল, আমার রাগে কিউট হট বউটা এবার থেকে টর্চার হবে ঠিকই, তবে সেটা ভালোবাসার টর্চার। গেট রেডি ফর দ্য লাভ টর্চার মাই ডার্লিং। সন্ধ্যার দিকে নীল খাটে শুয়ে ঈশ্বরের সাথে ফোনে কথা বলছিল। নিশু ওর পায়ের কাছে বসে আছে, ওর মাথায় আসছে না নীলকে কি করে ভাগাবে। ওকে দেখলে জামান সাহেব নির্ঘাত বন্দুক তাক করে নয়তো পুলিশে খবর দেবে। উনি ব্যবসা কাজে বাইরে গেছেন, তাই রক্ষা, তা না হলে যে কী হতো আল্লাহই জানে। নীলের কথা শেষ হতেই ও পা দুটো নিশুর কোলের উপর তুলে দিয়ে বলল, একটু টিপে দাও তো। নিশু চুপ করে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। নীল বলল, স্বামীর সেবা করো মূর্খ নারী, স্বামীর সেবায় স্বর্গ পাবে। নিশু বলল, এমনিতেই টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি মজা করছো। নীল বলল, আমার শ্বশুর মশাই কখন আসবেন? নিশু বলল, কিসের শ্বশুর মশাই? বাবা তোমাকে দেখলে গুলি করবেন। নীল বলল, পারবে না, তুমি আছো না। নিশু বলল, পাগলামির একটা সীমা আছে নীল। ডিভোর্স পেপারটা নিশ্চয়ই পেয়েছো, এটাও নিশ্চয়ই জানো যে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। নীল বলল, বললেই হলো, আমার বউ আমি থাকতে অন্য কাউকে বিয়ে করবে? সেটা আমি চেয়ে চেয়ে দেখবো নাকি? নিশু বলল, সেটা এতদিন মনে ছিল না। নীল চুপ করে গেল। নিশুর এই প্রশ্নের কোনো জবাব ওর কাছে নেই। নিজের দোষেই এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে ও। নীলের অসহায় মুখটা দেখে নিশুর সহ্য হলো না। ও তাড়াতাড়ি কথা ঘোরানোর জন্য বলল, কী হলো? সে কখন থেকে তোমাকে ফ্রেশ হতে বলেছি আমি, যাও ফ্রেশ হয়ে এসো। খেতে টেতে পায় না তোমার? নীল বলল, পায় তো, খালি চুমু খেতে মন চায়। নিশু বলল, অসভ্য একটা। নীল বলল, আরেকটু অসভ্যতা করি। নীলের চোখ দুটো নিশুর ঠোঁটের দিকে। নিশু বিরক্ত হয়ে ঠাস করে নীলের পায়ের উপর একটা চড় মারল। চড় খেয়ে নীল হাসছে। ও রাগ করে বেরিয়ে গেল রুম থেকে। নিশু চলে গেলে নীল ফ্রেশ হয়ে হতে ঢুকলো। এই ফাঁকে নিশু খাবারটা নিয়ে এসে চট করে দরজা বন্ধ করে দিল। নিশু না খেয়ে নিজের খাবারটা নীলের জন্য নিয়ে এসেছে। মালিয়া বেগম দেখতে পেলে নানা রকম প্রশ্ন শুরু করে দিতে পারেন, সেই ভয়ে অনেক কষ্টে লুকিয়ে নিয়ে এসেছে। নীল টেবিলে খাবার দেখে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? নিশু বলল, তো কি তোমার জন্য বসে থাকবো নাকি? আমি আর আগের নিশিতা যেমন নই যে তোমার জন্য না খেয়ে বসে থাকবো। নিশু এখন কারোর জন্য বসে থাকে না, এবার তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। নীল ওর ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল, আলতো করে নিজের ডান হাতটা নিশুর পেটের উপর রেখে বলল, পেট তো খাই মনে হচ্ছে। নিশু শিউরে উঠল নীলের স্পর্শে। ও নীলের হাতটা সরিয়ে ওকে একটা ধমক দিয়ে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি বসবে। নীল বলল, তুমি খাবে না? নিশু বলল, বললাম তো আমি খেয়েছি। নীল বলল, আমার হাত কিন্তু তোমার হাতের উপরে রাখা। নিশু আমাকে ছুঁয়ে মিথ্যা কথা বলবে?
নিশু তড়িৎ গতিতে হাতটা সরিয়ে ফেলল, তারপর ধমক দিয়ে উঠে বলল, অসভ্য লুচু, একটা মেয়ে দেখলে হুঁশ থাকে না, খালি টাচ করার বাহানা। নীল যা বোঝার বুঝে গেছে। ও চুপচাপ টেবিলে বসলো, কিন্তু খাবার হাত দিল না। নিশু বলল, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? মেয়ে দেখনি কোনো দিন? নাকি হাত সরিয়ে নিয়েছি বলে ভেবেছ আমি না খেয়ে তোমার জন্য নিয়ে এসেছি? আমি সেরকম কিছুই করিনি। ইনফ্যাক্ট আমরা এত ঠেকা পড়েনি। নীল উঠে দাঁড়িয়ে ওর একটা হাত নিজের দু হাতের মুঠেই নিল, তারপর ওর কপালে গভীরে একটা চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসে করে বলল, এত ভালোবাসো কী করে নিশু? নিশু ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বাজে কথা ছাড়ো, তাড়াতাড়ি শেষ করো, কেউ দরজা নক করলে বিপদে পড়ে যাব। নীল হঠাৎ ওর কথার মাঝখানে ওকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নিল, তারপর লোকমা তুলে নিশুর মুখের সামনে ধরতে নিশু মুখ ফিরিয়ে নিল। নীল বলল, তুমি না খেলে আমি খাবো না নিশু। নিশু বলল, না খেলে আমার কি? নীল বলল, হ্যাঁ তাই তো, যে স্বামী বউয়ের উপর বিনা কারণে টর্চার করে সে না খেলে তোমার কি? ওই বেটার তো না খেয়ে মরে যাওয়াই উচিত। নিশু বলল, তোমার এসব বাজে কথা শুনতে আমার একদম ভালো লাগছে না, ছাড়ো আমাকে। নিশু রেগে উঠে যেতে নিলে নীল আবার টেনে বসিয়ে দিয়ে বলল, আচ্ছা সরি, আর বলবো না প্লিজ। নিশু হা করো, এমনিতে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, এবার একটু ভালোবাসার সুযোগ দাও প্লিজ। নিশু এবার বাধ্য মেয়ের মতো খাবার মুখে নিল। নীলের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। বিয়ের পর এই প্রথম ওর এত খুশি লাগছে। জামান সাহেব কঠিন দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছেন। নিশুর ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। নীলের উপর প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ওর। কী দরকার ছিল এভাবে সাহস দেখিয়ে বেরিয়ে আসার? লুকিয়ে থাকলে কি হতো? এখন যদি জামান সাহেব ওকে চলে যেতে বলেন? ও মনে মনে দোয়া পড়ছে যাতে জামান সাহেবের মন একটু হলেও দয়ার উদয় হয়। জামান সাহেব বললেন, কি চাই? নীল বলল, জি আমার বউ। জামান সাহেব থতমত খেয়ে গেলেন নীলের জবাবে। উনি ধমকে উঠে বললেন, ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, সময় মতো সাইন করে দেবে। নীল বলল, ওটা আমি ছিঁড়ে ফেলেছি। জামান সাহেব রাগের দাঁতে দাঁত চেপে করে বললেন, আমি তোমার কাছে আর আমার মেয়েকে দেব না। নীল বলল, তাহলে আমাকে আপনাদের কাছে রেখে দিন।